বাংলাদেশের রাজনীতিতে ক্ষণে ক্ষণে নতুন নতুন খবরের জন্ম হচ্ছে। নির্বাচন কবে হবে সে ঘোষণাকে ঘিরে বেশ জটিল হয়ে যাচ্ছে অন্দরমহলের রাজনীতি। এই জটিলতার ছক কষতে শুধু দেশীয়রাই নয়, অতীতের রহস্যময় বিদেশিরাও যোগ দিচ্ছেন। খবর হলো, বাংলাদেশের রাজনীতিতে রহস্যময় বিদেশি হিসেবে পরিচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজার গিয়ে বৈঠক করেছেন সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির ৫ নেতা। আর তারা বৈঠকটি করছেন এমন একটি দিনে যেদিন ঢাকার মানিক মিয়া এভিনিউতে এনসিপি নেতাদেরকে খুশি করার জন্য জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রশ্ন হলো, সেদিনই কেন এনসিপির ৫ নেতাকে কক্সবাজারে গিয়ে পিটার হাসের সাথে বৈঠক করতে হবে? আবার ৫ই আগস্ট দুপুরে এনসিপির কয়েকজন নেতা যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে গিয়ে তার সাথে বৈঠক করেছেন। বাংলাদেশের কিছু গণমাধ্যমের খবর হলো, অধ্যাপক ইউনূস ৫ই আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন। সেই ভাষণে তিনি কবের মধ্যে নির্বাচন হতে পারে এবং সে বিষয়ে নির্বাচন কমিশনকে প্রস্তুতির কথা বলতে পারেন। এমন পরিস্থিতিতে নেট দুনিয়ায় অনেকের আশঙ্কা, নির্বাচন ঠেকাতে কি কিংস পার্টির এমন সাগর ও নদীর পাড়ের তৎপরতা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল জুলাই ঘোষণাপত্র সরকার দিবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই ঘোষণাপত্র নিয়ে ততটা আগ্রহ ছিল না। শেষ পর্যন্ত সরকারের কিংস পার্টি এনসিপির চাপে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানায় সরকার। তবে সে ঘোষণাপত্রের খসড়া গোপন রেখেছে সরকার। ৫ই আগস্ট বিকেল ৫টায় মানিক মিয়া এভিনিউতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস নিজেই এই ঘোষণাপত্র পাঠ করবেন। এর জন্য সারা দেশ থেকে লোক আনার জন্য ৩.৫ লাখ টাকা খরচ করে ৮টি ট্রেন ভাড়া করা হয়েছে। ব্যাংকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করলেও সকল ব্যাংকের কর্মকর্তাদের সরকারি কর্মসূচিতে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ৫ই আগস্ট সকাল পর্যন্ত এসবই ছিল প্রধান খবর। কিন্তু মধ্য দুপুরের পর থেকে নেট পাড়ায় তোলপাড় পড়ে যায়। যে এনসিপি নেতাদের খুশি করতে সরকার এত বড় আয়োজন, তারাই তো ঢাকায় নেই। দলটির ৫ শীর্ষ নেতা ঢাকা থেকে সকালে বিমানযোগে গিয়েছেন সৈকতের নগরী কক্সবাজারে। এই ৫ নেতা হলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দর্শক, কক্সবাজারের একাধিক সাংবাদিক এবং গোয়েন্দা সূত্রগুলো থেকে আমরা নিশ্চিত হয়েছি এনসিপির এই ৫ নেতা কক্সবাজারের দলীয় বা সরকারি কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাননি। সূত্রমতে এনসিপির নেতারা বেলা 10:30টায় একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে যান। সেখানে 11টা 35 মিনিটে স্থানীয় বিমানবন্দরে পৌঁছানোর পর পুলিশের প্রহরায় তারা হোটেল সি পার্লে যান। এই হোটেলটি আগে রয়্যাল টিউলিপ নামে পরিচিত ছিল। সেখানে তাদের জন্য আগে থেকে অপেক্ষা করছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক রহস্যময় বিদেশি, যার নাম পিটার হাস। শেখ হাসিনার আমলে যিনি সবশেষ গত বছরের 22 জুলাই পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন। কক্সবাজারের একাধিক সূত্র বলছে, কক্সবাজার স্থানীয় পুলিশকে এনসিপি নেতারা তাদের এই বৈঠকের কথা আগে থেকে জানায়নি। শুধু পুলিশের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার মাধ্যমে কক্সবাজারের গোয়েন্দা পুলিশের মাধ্যমে নিরাপত্তা প্রোটোকলের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে পিটার হাসের সাথে এনসিপি নেতাদের বৈঠকের খবর ছড়িয়ে পড়লে টনক নড়ে এনসিপি নেতাদের। তড়িঘড়ি করে দুই নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী এবং তাসনিম জারা দাবি করেন এই বৈঠকের খবর একেবারেই ভিত্তিহীন। তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছিলেন। নাসিরুদ্দিন পাটোয়ারী বিবিসি বাংলাকে বলেছেন, কারোর সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে তারা কক্সবাজার গিয়েছেন। পদযাত্রাতে টায়ার্ড হয়ে গিয়েছিলেন, জাস্ট এমনি একটু সাগর পাড়ে গিয়েছেন। প্রশ্ন হলো, জুলাই আন্দোলনের বর্ষপূর্তির দিনে সরকার মানিক মিয়া এভিনিউর অনুষ্ঠানে লোক আনার জন্য ট্রেন ভাড়া করেছে, কর্মকর্তাদের বাধ্য করেছে অনুষ্ঠানে যোগ দিতে, আর এই সবই করছে কিংস পার্টি এনসিপি কে খুশি করতে। আর সেই এনসিপি নেতাদের দল বেঁধে ব্যক্তিগত ভ্রমণে 5ই আগস্টই কক্সবাজার যেতে হলো কেন? বিষয়টি সত্যি ভাবনার। কেন তাদেরকে ব্যক্তিগত ভ্রমণে 5ই আগস্টই কক্সবাজার যেতে হলো? আবার যে হোটেলে গেলেন সেখানে আবার রহস্যদূত পিটার হাসকি থাকতে হবে কেন?
সামাজিক মাধ্যমে এই বৈঠকের সাথে অনেকে মেলাচ্ছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের 4 আগস্ট দেয়া একটি পোস্টকে ঘিরে। 4 আগস্ট মাহফুজ আলম লেখেন, 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। তিনি এই পোস্ট দেওয়ার পরপরই বিতর্ক দেখা দেয়। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন মাহফুজ আলম হয়তো সে পোস্ট ডিলিট করে দিবেন। এর কিছুক্ষণ পরেই মাহফুজ আলম পোস্টটি ফ্রেন্ডস অনলি মি করে দেন। অনেকেই বলছেন মাহফুজ আলম সহ সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার মধ্যে ক্ষমতা হারানোর ভয় ঢুকে গেছে, সেজন্য তারা মানুষকে ভয় দেখাচ্ছেন। আর যাতে ক্ষমতা হারাতে না হয় সেজন্য কি পিটার হাসের সাথে এই বৈঠক হয়েছে? সরকারের একাধিক সূত্র বলছে এনসিপি নেতাদের একটি টিম যখন কক্সবাজারে পিটার হাসের সাথে বৈঠক করছিলেন তখন এনসিপির 2 শীর্ষ নেতা ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সাথে বৈঠক করেছেন। সূত্রগুলো বলছে এনসিপি নেতাদের মাথা ব্যথা জুলাই ঘোষণাপত্র নয়, বরং অধ্যাপক ইউনূস রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন। সে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হবে এমন একটি ইঙ্গিত তিনি দিতে পারেন। সে অনুযায়ী নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেয়ার কথা বলতে পারেন। এনসিপি নেতাদের মাথা ব্যথা সেখানে, তারা কোনোভাবে নির্বাচন চায় না, কিন্তু প্রশ্ন হলো নির্বাচন ঠেকাতে হলে পিটার হাসের সাথে বৈঠক করতে হবে কেন? তিনি তো আর এখন মার্কিন রাষ্ট্রদূত বা চার্জ দ্য অ্যাফেয়ার্স নন। মার্কিন বর্তমান প্রশাসনের সাথে তার এই মুহূর্তে সরাসরি কোনো সম্পর্ক নেই। দর্শক, আমরা এর আগে একটি ভিডিওতে বলেছিলাম পিটার হাস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রহস্যময় কূটনীতিক। সূত্রগুলো বলছে এই পিটার হাসের মাধ্যমে এনসিপি নেতারা একজন প্রভাবশালী মার্কিনীর সাথে যোগাযোগের চেষ্টা করছেন, যার সংস্থার অর্থায়নে চলে ইউনুস সেন্টার। এই রহস্যময় মার্কিন ব্যক্তি ও তার সংস্থাটির বিরুদ্ধে মার্কিন ডিপ স্টেট ষড়যন্ত্রের অভিযোগ আছে, যে ষড়যন্ত্রের মাধ্যমে বিশ্বের বহু দেশের সরকার পতনের অভিযোগ আছে। 2022 সালের 15 মার্চ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন পিটার হাস। আলবার্ট মিলার দায়িত্ব শেষ করার পর পিটার হাস রাষ্ট্রদূত হয়েছিলেন। 2022 সালে মিলার ঢাকা ছেড়ে যাবার মাসখানেক পর নতুন দায়িত্বে এসেছিলেন পিটার হাস। তখন র্যাবের নিষেধাজ্ঞা বেশ আলোচনা ছিল। পিটার হাসের সময় বেশি আলোচনা ছিল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ধীরে ধীরে পিটারের সাথে তখনকার আওয়ামী লীগ সরকারের দূরত্ব তৈরি হয়। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা শুরু করেন মিস্টার হাস। নিজেই চিঠি দিয়ে গিয়েছিলেন জাতীয় পার্টির দপ্তরে। নির্বাচনের তফসিল ঘোষণা হলে রণে ভঙ্গ দেন পিটার হাস। আকস্মিকভাবে তিনি চলে যান ছুটিতে। তার সেই ছুটিতে যাওয়া নিয়ে রহস্য দেখা দিয়েছিল, কারণ নিয়ম অনুযায়ী তখন তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে ছুটিতে যাননি। এমনকি পিটার হাসের রহস্যময় আচরণ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রলও হয়েছিল। পিটার হাসের রহস্যময় আচরণ নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের কাছে অভিযোগ করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 2003 সালের 10 নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে তারা এই অভিযোগ করেছিলেন। বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে পিটার হাস 2024 সালের 22 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলার সময় মধ্যরাতে ঢাকা ছাড়েন। ওই বছরের 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসর নেন। 5 আগস্ট হাসিনা সরকারের পতন হলে নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে ঢাকায় আসেন পিটার হাস। এর জন্য তিনি ভাঙেন যুক্তরাষ্ট্রের 150 বছরের পুরাতন রিভলভিং ডোর আইন। 2024 সালের 30 সেপ্টেম্বর পিটার হাস যোগ দেন যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জিতে। এক্সিলারেট এনার্জি হলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রপ্তানিকারক মার্কিন বহুজাতিক কোম্পানি। এই কোম্পানির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে যোগ দেন পিটার হাস। 27 সেপ্টেম্বর কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিটার হাসের যোগদানের তথ্যটি জানিয়েছিল। পিটার হাসের বিরুদ্ধে উত্থাপিত প্রথম অভিযোগটি হলো তিনি 150 বছরের পুরানো আইন ভেঙে একটি বেসরকারি কোম্পানির উপদেষ্টা হয়েছেন। কক্সবাজারে পিটার হাস এবং জাতীয় নাগরিক পার্টি নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গভীর রহস্যের জন্ম দিয়েছে। পিটার হাসের বিতর্কিত কূটনৈতিক অতীত এবং অ্যাক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে তার বর্তমান ভূমিকা, যা বাংলাদেশের জ্বালানি স্বার্থের সাথে সরাসরি জড়িত, এই বৈঠককে আরো জটিল করে তুলেছে। এই বৈঠকের গোপনীয়তা এবং এনসিপির পক্ষ থেকে এর অস্বীকার
আলোচনার বিষয়বস্তুর সংবেদনশীলতা এবং এর সম্ভাব্য সুদূর প্রসারী প্রভাবের ইঙ্গিত দেয়। এটি স্পষ্ট যে এই বৈঠকটি কেবল একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না। তবে একটি বিষয় স্পষ্ট, এই বৈঠক বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রভাব এবং অভ্যন্তরীণ ক্ষমতার গতিশীলতার একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা আগামী দিনগুলোতে আরো মনোযোগ আকর্ষণ করবে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি পিটার হাস এবং এনসিপি নেতাদের কক্সবাজার বৈঠক কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ইতিমধ্যে সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় যে মুহূর্তে পিটার হাসের সাথে এনসিপি নেতাদের কক্সবাজারে বৈঠকটা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে থেকেই ফাঁস হতে শুরু করেছে। ইতিমধ্যে ফাঁস হতে হতে অনেক দূর গড়িয়েছে, কিন্তু হঠাৎ করে এনসিপি নেতারা পিটার হাসের সাথে বৈঠক করছেন কেন? তার আগে একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়া দরকার। এই পিটার হাসটাকে, পিটার হাস বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত ছিলেন। তিনি বাংলাদেশে 22 সালের 1 মার্চ থেকে 2024 সালের 22 জুলাই পর্যন্ত বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং তিনি 23 জুলাই ঢাকা ত্যাগ করেন। এই পিটার হাস 2022-23 সালে বাংলাদেশে দায়িত্ব পালন করাকালে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যত ধরনের পরিকল্পনা, যত ধরনের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র, সাম্রাজ্যবাদ বিস্তারে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের প্রধান ভূমিকায় অবতীর্ণ ছিলেন এই পিটার হাস। আপনারা প্রায়শই প্রফেসর ডক্টর ইউনূসের কণ্ঠে একটি কথা শুনে থাকেন যে 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ছাত্ররা, সমন্বয়করা তাকে ফোন করে ডেকে নিয়ে এসে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন। কিন্তু না, এগুলো সব মিথ্যে কথা। এই পিটার হাস বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2023 সালের মাঝামাঝি পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে এবং পুরো একটি পরিষদ সাজিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই পিটার হাসের মাধ্যমে শেখ হাসিনার হাতে একটা তালিকায় দিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ 2024 সালের 7 জানুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটি মার্কিন যুক্তরাষ্ট্র করতে বলেছিল শেখ হাসিনাকে ক্ষমতার বাইরে গিয়ে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী একটি সরকার গঠন করে সেই সরকারের মাধ্যমে নির্বাচন করতে বলেছিল। উদ্দেশ্য ছিল সেই নির্বাচনটিতে আওয়ামী লীগকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সুবিধা মতো, তাদের পছন্দ মতো লোকদেরকে সরকারে ক্ষমতায় বসাবে। কিন্তু শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান, তৎকালীন প্রধানমন্ত্রী সেই আদেশে বা নির্দেশে কর্ণপাত করেননি। তিনি সোজা সাপটা বলে দিয়েছিলেন যে আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, সংবিধানে এটি ছিল, এটি বাতিল করে দেওয়া হয়েছে, কাজেই আপনারা একটা প্রেসক্রিপশন দিলেই সেটি আমরা বাস্তবায়ন করতে পারবো না। সোজা সাপটা উত্তর দিয়েছিলেন শেখ হাসিনা। সেই উত্তর যখন দিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্র আরো মরিয়া হয়ে গেল যে ঠিক আছে, তুমি নির্বাচন করো, তুমি নির্বাচন করো, তোমাকে কিভাবে ফেলতে হয় আমরা জানি। এই কিভাবে ফেলতে হওয়ারই একটি অংশ জুলাই আগস্টের আন্দোলন এবং অবশেষে শেখ হাসিনা সরকারের পতন। শেখ হাসিনা সরকার কিংবা আওয়ামী লীগ সরকার যে ধোয়া তুলসী পাতা ছিল, ভালো ছিল, এটি বলবো না, এটি বলবার সুযোগ নেই, কিন্তু অন্ততপক্ষে ষড়যন্ত্র মুক্ত আমরা ছিলাম, অন্ততপক্ষে নানা ক্ষেত্রে অনেকটা ভালো ছিলাম। অনেক উন্নতি হয়েছে সেই সময়, অনেক দুর্নীতি হয়েছে, অনেক লুটপাট হয়েছে, এগুলো বিভিন্ন বক্তব্যে বলবো। আমার এই কথাগুলো শুনে অনেক আওয়ামী লীগের মানুষ মনে করতে পারেন যে আমি এগুলো কেন বলছি। আওয়ামী লীগের মানুষদেরও বলবো যে আমাকে যদি মনে করেন যে আমি আপনাদের মতো করে কথা বলবো কিংবা আওয়ামী লীগের কোনো কর্মীর নেতার মতো কথা বলবো, সেটি কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না। আমি যেটি সঠিক সেটাই বলতে চাইবো। সব কথার শেষ কথা, আওয়ামী লীগের সময় নানা অনাচার ছিল, কিন্তু আমরা ভালো ছিলাম, আমরা অন্ততপক্ষে ষড়যন্ত্রের হাত থেকে সুরক্ষিত ছিলাম। কিন্তু এখন যা হচ্ছে তা কিন্তু ভয়ানক, ভয়ঙ্কর। এই যে আজকে যে বৈঠকটি পিটার হাসের সাথে,
আপনারা ইতিমধ্যেই গতকালকে থেকে বা সাম্প্রতিক সময়ে টের পাচ্ছেন যে 1 বছর আগে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আজকে 1 বছর পরে, 1 বছর না যেতেই এই যে সরকারটি আছে বা এই যে ব্যবস্থাটি আছে, যে বন্দোবস্তটি আছে, এটি একটা টালমাটাল অবস্থার মধ্যে বিরাজমান। এই টালমাটাল অবস্থারই একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছে গতকালকে একজন সমন্বয়ক থেকে, ছাত্র থেকে উপদেষ্টা হওয়া মাহফুজ আলম গতকালকে 111-এর একটা ফ্লেভার পাওয়ার কথা বলে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন, আপনারা জানেন। এবং সেই পোস্টটি কয়েক ঘন্টা পর তিনি ডিলিটও করে দিয়েছেন। এবং বিএনপির একজন নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও বলেছিলেন যে এই পোস্টটা 1-2 ঘন্টা পরে ডিলিট করে দিবে। মাহফুজ আলম ডিলিট করে দিয়েছেন। কিন্তু এই সবকিছু যদি সমীকরণ মেলাতে চান, যে মাহফুজ আলমের পোস্ট কিংবা পিটার হাসের সাথে আজকে বৈঠক, এই সবকিছুর পেছনেও একটা হিসেব আছে। হিসেবটা হচ্ছে সরকারের অবস্থা টালমাটাল। এবং 111-এর ফ্লেভার, এটি সত্যই তাই যে 111-এর ফ্লেভার ইতিমধ্যে চারিপাশে শুরু হয়ে গেছে। সেটি বিভিন্ন ভাবে, কিভাবে সেটি ভেতরে ভেতরে চলছে, অলরেডি কাজকর্ম চলছে। সেটি কোথা থেকে হবে, কোথা থেকে ঝড়টা আসবে, কোথা থেকে টর্নেডোটা আসবে, সেটি বিস্তারিত না জানি যে টর্নেডো আসবার একটা হাওয়া চলছে। এই হাওয়াটাকে কন্ট্রোল করার জন্যই নানা রকম চেষ্টা চলছে ভেতরে ভেতরে। তারই অংশ পিটার হাসের সাথে বৈঠক। পিটার হাস মার্কিন দূতাবাসের চাকরি ছেড়ে দিয়ে গত বছর 22শে জুলাই চলে গেছেন। তার কয়েক মাস পরে তিনি চাকরি থেকে অবসর নেন। অবসর নেবার পরে তিনি মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাক্সেলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন। এবং এই যুক্ততা থেকেই তিনি মাঝে মাঝে ঢাকায় এসে থাকেন। তিনি মার্কিন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জায়গা থেকে দূতাবাসের সরাসরি কর্মকর্তা হিসেবে না হলেও তিনি একটি মার্কিন বহুজাতিক কোম্পানি, যে কোম্পানির বাংলাদেশে ব্যবসা আছে, সেই ব্যবসার সুবাদে তিনি মাঝে মাঝে বাংলাদেশে এসে থাকেন। এবং এই মুহূর্তেও তিনি বাংলাদেশে এসেছেন এবং কক্সবাজারে বৈঠক করছেন। এই বৈঠকের প্রধান মূল উদ্দেশ্য হলো যে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বা যে কোনো ভাবে বৈশ্বিক পরিস্থিতি বলেন, বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি বলেন, বা যে কোনো দিক দিয়ে একটা টর্নেডো আসবার মতো একটা পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে বিধায় এনসিপি, জামাত, সরকার, এরা বিভিন্ন ভাবে পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে চাইছেন। এই কন্ট্রোল করতে চাওয়া থেকেই বলতে পারেন যে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। আজকে বৈঠকটি সম্পর্কে যেটি জানা গেছে যে কক্সবাজারের রয়্যাল টিউলিপ হোটেলে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে এনসিপির শীর্ষ 4 নেতার গোপন বৈঠক হয়েছে। নেতারা হলেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, ডক্টর জারা নাসির উদ্দিন পাটোয়ারি। বেলা 12টার পরে এই বৈঠক শুরু হয়। সূত্র মতে এনসিপির নেতারা বেলা 10:30টায় একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে যায়। সেখানে 11টা 35 স্থানীয় বিমানবন্দরে পৌঁছানোর পর জেলা পুলিশের প্রহরায় তারা হোটেলে পৌঁছেন। এরপরে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক শুরু হয়। সূত্র আরো জানায় যে বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিরাট অর্থবহ। তবে এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ পেছানো সহ বিশেষ 2-3টি কারণে চাপ সৃষ্টি করার একটা আলোচনা ছিল। মোদ্দা কথা যদি বলেন যে এই বৈঠকটি হচ্ছে বাংলাদেশের উপরে যে দীর্ঘ ষড়যন্ত্র চলছে, সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র, সেই সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রেরই একটি অংশ। এই বৈঠক নিয়ে এই যে 4 নেতা এনসিপির, তাদের একজন নাসির উদ্দিন পাটোয়ারি এই বৈঠক প্রসঙ্গে বিবিসির সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এনসিপির কয়েকজন নেতা কক্সবাজার গেছেন বলে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়েছে, এটি গুজব বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। তার দাবি, কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম, পথযাত্রাতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, জাস্ট এমনি একটু সাগর পাড়ে আসছি। ভাই, বাংলাদেশের মানুষ
আজকে আপনারা যদি বাংলাদেশের একটু আবহাওয়ার খবরটা নেন তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন যে সারা দেশে আগামী 24 ঘন্টায় বজ্র সহ বৃষ্টি ঝরতে পারে। মঙ্গলবারের আবহাওয়া এটি বলছে। সেই সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। বজ্র সহ ভারী বৃষ্টিপাতের মধ্যে কক্সবাজারে কেউ ঘুরতে যেতে পারে কিনা, যায় কিনা, আপনারাই সিদ্ধান্ত নিন। ধরা পড়ে গেছি এজন্য বলে ফেলেছি যে আমরা একটু ঘুরতে এসেছি। এটি কি নিছক ঘোরা নাকি বাংলাদেশের প্রাসাদ ষড়যন্ত্রের একটি অংশ? আরেকটি জিনিস খেয়াল করুন যে আজকে 5 অগাস্ট আপনারা জানেন যে রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্র দেবার এক বড় ধরনের আয়োজন চলছে। সরকার নিজে স্বয়ং সারা দেশ থেকে 8 জোড়া ট্রেন ভাড়া করে মানুষ এনেছে, বাস ভাড়া করে মানুষ এনেছে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের এই সমাবেশে যোগদান করতে বলেছে। এই যখন অবস্থা রাজধানী ঢাকায়, তখন এনসিপি এই সরকারের প্রধান অংশীজনদের একটি অঙ্গ বা একটি সংস্থা বা একটি সংস্থার কয়েকজন নেতা কক্সবাজারে যাচ্ছেন ঘুরতে। আপনি কি বিশ্বাস করেন? ভাই, সোজা কথা বলবো যে বাংলাদেশের মানুষকে জাগতে হবে, বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে। আমরা আলো নিভে যায়নি, এখনো বলছি আলো নিভে যায়নি। চারিদিক থেকে আলো জাগবার একটা প্রচেষ্টা কিন্তু অব্যাহত আছে, চলছে। এই আলোটাকে আবারও নিভিয়ে দেবার জন্য ষড়যন্ত্র এখনো বিদ্যমান। পিটার হাস উড়ে এসেছেন, এনসিপি নেতারা পিটার হাসের সাথে বৈঠক করছেন, অর্থাৎ বাংলাদেশকে একটি দীর্ঘস্থায়ী বিপদে ফেলবারই একটা প্রচেষ্টার হিসেবেই এই বৈঠক বলুন কিংবা নানা রকম ষড়যন্ত্র এখনো চলমান। বাংলাদেশের মানুষ মনে করছেন যে আওয়ামী লীগ চলে গেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে গেছে, দুর্বৃত্ত আওয়ামী লীগ চলে গেছে, আমরা বেঁচে থাকবো। আওয়ামী লীগ অন্তত পক্ষে এটুকু বলবো যে কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়নি। যদি ষড়যন্ত্রের ফাঁদে পা দিত সেই দুর্বৃত্ত আওয়ামী লীগ, সেই দুর্নীতিবাজ আওয়ামী লীগ, সেই লুটপাটের আওয়ামী লীগ আজও রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতো। আমরা কিন্তু আওয়ামী লীগের সময় লুটপাট হয়েছে, আমি বারবার বলছি, আগেও বললাম এখনো বলছি যে সীমাহীন লুটপাটের শিকার ছিলাম, সীমাহীন দুঃশাসনের শিকার ছিলাম, সুশাসন ছিল না দেশে। কিন্তু তারপরেও কিছু ওয়েস্টেজ হয়েও, কিছু ক্ষতি হয়েও, আমাদের আর্থিক ক্ষতি হতো দুর্নীতি, লুটপাটে, দুর্বৃত্তপনায়, সেগুলো বাদ দিয়েও আমরা উন্নয়ন বা আমরা যে কর্ম, যে সবকিছু মিলে আমরা অর্থনৈতিকভাবে এমন একটা জায়গায় ছিলাম যে আমাদের ওই লুটপাট দুর্নীতিগুলো কিন্তু স্পর্শ করতে পারতো না। কিন্তু আজকে আমরা অর্থনৈতিকভাবে ভয়ঙ্কর নিচে নেমে গেছি এবং সাম্রাজ্যবাদী শক্তির মুখে গ্রাসে পরিণত হয়েছি। এই গ্রাস থেকে বাঁচতে হলে আপনার আমার সচেতন হতে হবে। আজ থেকে বহু বছর আগে 1757 সালে নবাবের পতন হয়েছিল, নবাব সিরাজউদ্দৌলা। 200 বছরের গোলামি খেটেছিল বাঙালি। সেটি ব্যাকওয়ার্ড সময় ছিল, কিন্তু এখন তো আমরা ফরওয়ার্ড সময়ের বাসিন্দা। এখন আমরা 200 বছর কেন, আমরা যদি 2 বছরের মধ্যে মুক্তি পেতে চাই বা পেতে পারি, কিংবা আজকের আধুনিক যুগে ওই সময়ের 200 বছর এখনকার 2 বছরে না, 1 বছরে না, আজকে কেন আমরা মুক্তি চাইবো না, মুক্তি পেতে চেষ্টা করব না? আমাদের প্রত্যেকটা মানুষের সেই মুক্তির পক্ষে সমর্থন থাকা উচিত, মুক্তির পক্ষে কথা বলা উচিত। আমরা শীঘ্রই মুক্তি পাবো এই সাম্রাজ্যবাদীদের হাত থেকে, সেটি প্রত্যাশা করছি, করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।